আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। ইরানে হামলা পরিকল্পনায় অনুমোদন দিলেও অভিযান শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। হামলা হলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে খামেনির হুঁশিয়ারি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। জামাত এনসিপি পক্ষে মত দিলেও বিপক্ষে বিএনপি। দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। বৈচিত্র্যময় ৬ ঋতুতে বিভিন্ন ধরনের ফলের দেখা মেলে বাংলায়। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণের তাগিদ। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে ৯ উইকেট হারিয়েও ৪৮৪ রান নিয়ে চালকের আসনে বাংলাদেশ। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত লিটন দাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইরানে হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি ত্যাগ করে কিনা সেই অপেক্ষায় রয়েছেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে অপূরণীয় ক্ষতি হবে। ইরান আত্মসমর্পণ করবে না, চাপিয়ে দেওয়া যুদ্ধ মানবে না। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। আর ইসরায়েলের মধ্যাঞ্চল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানবেন সুব্রত গাইনের রিপোর্টে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ভারী যুদ্ধাস্ত্রের পাশাপাশি চলছে কথার দ্বন্দ্ব। দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। যুদ্ধ অবসানে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। এমনকি ইরানে হামলা চালানোর ইঙ্গিত দিলেও বিষয়টি স্পষ্ট করছে না হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জেরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে তেহরান। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলি সামরিক গোয়েন্দা মোসাদের কার্যালয় ও বিমান ঘাঁটি সহ বেশ কিছু স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরান। পাল্টা ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সহ সামরিক স্থাপনায় হামলার দাবি করে তেল আবিব। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে। এরই মধ্যে ইসরায়েল ইরান সংকট অবসানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুব্রত গাইন, চ্যানেল আই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রের নির্বাহী বিভাগকে দুর্বল করে আরেকটি ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা করার সময় এখন নয়। এনসিসি গঠনে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার তৃতীয় দিনের আলোচনা। প্রধান বিষয় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন। সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি
অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। নির্ধারিত আরেকটি বিষয়, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হলেও তা সম্পন্ন হয়নি। এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং যিনি বাংলাদেশকে মানেন, মুক্তিযুদ্ধকে মানেন, একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ, তাকেই রাষ্ট্রপতি হিসেবে চাই। আগের দিনের আলোচনা বয়কটের পর তৃতীয় দিন অংশ নিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামী। আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন। তার 100-এরও বেশি দল আমাদের দেশে আছে। তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। জাতীয় নাগরিক পার্টি সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে দলের অবস্থান তুলে ধরে বিরোধিতাকারীদের বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে। যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম, জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। গণফোরাম, সিপিবি সহ বামপন্থী দলগুলো আলোচনার ক্ষেত্রে বৈষম্যের শিকার অভিযোগ করে কিছু সময়ের জন্য ওয়াকআউট করে। বিষয়টিকে গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য হিসেবে দেখছে কমিশন। আমরা দেখেছি দুই একটি দলে একাধিক প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং আমরা এই ব্যাপারে আমি গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। যে আজকের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি, এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী সপ্তাহে আলোচনা করবে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, এখন বাসায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলবে। রং বদলাচ্ছে প্রকৃতি, আর সেই রঙে যোগ হয়েছে বিরল ও বিস্ময়কর প্রাণী গোলাপি হাতি। দেশে প্রথমবারের মতো অতি দুর্লভ এই হাতির শাবকটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। রাঙামাটির বরুণাছড়ির টিলায় দুর্লভ হাতি শাবকটির দেখা পায় দলটি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই সাফল্য বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মনসুর আহমেদকে সঙ্গে নিয়ে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। পাহাড়, জল, সবুজে মোড়ানো এক অপার সৌন্দর্যের নাম রাঙামাটি। পাহাড়ি কণা নামে খ্যাত পার্বত্য এই জেলায় রয়েছে জীববৈচিত্র্যের অসাধারণ মিতালি। রাঙামাটি থেকে প্রায় 1.5 ঘন্টার স্পিডবোট যাত্রা শেষেই বরুণাছড়ি। সম্প্রতি রাঙামাটির বরুণাছড়িতে জন্ম নিয়েছে গোলাপি আভায় মোড়ানো নবজাতক হাতি। চারপাশে পাহাড় আর মাঝখানে বরুণাছড়ি দ্বীপ, আর এই দ্বীপেই বাংলাদেশে প্রথমবারের মতো জন্ম নিয়েছে গোলাপি হাতি। তবে বনাঞ্চল কমে যাওয়ায় প্রকৃতিতে অতি বিপন্ন গোলাপি হাতি। বিশ্বের অতি দুর্লভ এই হাতিটির খোঁজে বরুণাছড়ি গহীন বনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। দুর্গম পাহাড় ও টিলার উঁচু নিচু রাস্তার শত বাধা পেরিয়ে দুঃসাহসিক অভিযান। দীর্ঘ পরিশ্রম আর ধৈর্যের এই অদম্য পথযাত্রায় অবশেষে দেখা মিলে গোলাপি শাবকের।
20 বছর যাবত আমাদের এলাকায় হাতি আসছে, আমি দেখতেছি, কিন্তু এরকম হাতি আমি কখনো দেখি নাই। এখন এটা কেন হলো, এটা নিয়ে আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। আসলে যে কি, আমরা যদি জানতে পারতাম আপনাদের মাধ্যমে বা যারা রিসার্চ করে যদি জানাতো, আমরা খুব উপকৃত হতাম। হাতির বাচ্চার রং একটু ডিফারেন্ট, কেউ কেউ সাদা বলছে, কেউ কেউ গোলাপি বলছে। আসলে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে সেটি একটু আসলে গবেষণা করার বিষয় আছে, একটু সময় লাগবে কনক্লুশনে পৌঁছতে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই প্রচেষ্টা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসেবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে হাতির গায়ের রং কালচে, কিন্তু কোনো কারণে যদি তার চামড়ায় যে রঞ্জক পদার্থটি তৈরি হয় সেটি যদি কোনো অস্বাভাবিকতার কারণে সেটি তৈরি না হয়, তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে, এবং এই হাতিটির ক্ষেত্রেও তাই হয়েছে। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। হাতির আবাসস্থল সংরক্ষণ করতে হবে এবং স্থানীয় মানুষ যারা, তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সংগঠিত করে হাতি আর মানুষের দ্বন্দ্ব যাতে কমিয়ে আনা যায় সেই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে। দুর্লভ গোলাপি হাতির সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত পদক্ষেপে গুরুত্বারোপ প্রকৃতিপ্রেমীদের। আমাদের দেশে হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাদ্যের অভাবে। পাশাপাশি আমাদের যে ধরনের এলাকাগুলোতে এদের বিচরণ ছিল কিংবা আছে, সেখানে কিন্তু এরা অবাধে সেই আগের মতো কিন্তু ঘুরে বেড়াতে পারে না। আমাদের বসতি বেড়ে গেছে মানুষজনের। একে সংরক্ষণ করাটা, যত বেশি আমরা সচেতন হব এ ব্যাপারে এবং আমরা যত বেশি এদের ব্যাপারে কেয়ার নিব, তাহলেই কিন্তু এদের সংখ্যাটা বাড়বে। এবং পাশাপাশি এদের যে এই ধরনের বিচরণ ক্ষেত্র, সেই বিচরণ ক্ষেত্রগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ হাতি আছে, সেটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একসময় কিন্তু এরাও বিলুপ্ত হয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, তখনই প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নান্দনিক বন্যপ্রাণী গোলাপি হাতির উপস্থিতি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। রাঙামাটি থেকে সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। ফুল, ফল, ফসলের উর্বর ভূমি বাংলাদেশ। বৈচিত্র্যময় 6 ঋতুতে বিভিন্ন ধরনের ফলের দেখা মেলে। মানুষের পাশাপাশি এসব ফল বন্যপ্রাণীর অন্যতম খাদ্য। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ ফলদ বৃক্ষ সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। ঋতু বৈচিত্র্যে বাংলার ফল নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। উর্বর মাটিতে উৎপাদিত সোনালী ফসল, ফুল ফলের ঘ্রাণে সারা বছরই মাতোয়ারা থাকে বাংলার প্রাণ প্রকৃতি। গ্রীষ্মের তপ্ত রোদে যখন নাবিশ্বাস জনজীবন, তখনই স্বস্তি আনে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ সহ বিভিন্ন ধরনের রসালো ফল। গ্রীষ্মের তপ্ত আবহাওয়া দূর করতে প্রশান্তির বৃষ্টি নিয়ে আসে বর্ষাকাল। এ সময়ও বাংলার প্রকৃতিতে দেখা যায় পেয়ারা, আমড়া, আনারস, লটকন, জামরুল সহ বিভিন্ন দেশীয় ফল। প্রকৃতিতে রূপ, রং ও স্নিগ্ধতা নিয়ে আসা শরৎকালেও পাওয়া যায় তাল, আমলকি, জলপাই, করমচা ও আতাফল। হেমন্তে ডালিম, সফেদা, কদবেলের পাশাপাশি পাওয়া যায় রসালো, নরম শ্বাস ও মিষ্টি স্বাদের পানিফল। পুষ্টিগুণ সমৃদ্ধ জলপাই, বরই, আমলকি, পেয়ারার সমারোহ নিয়ে প্রকৃতিতে হাজির হয় শীতকাল। আর ঋতুরাজ বসন্তে শুধু ফুলেরই রাজত্ব নয়, পাওয়া যায় পেঁপে, তরমুজ, বেলসহ বিভিন্ন মুখরোচক ফল। বাংলার প্রকৃতিতে দেখা মিলে বুনো ফলেরও। ফলসা, বিলম্বী, ডেওয়া আর কাঠলিচুর মতো বুনো ফল বর্ণ, গন্ধ ও স্বাদের দিক থেকেও বৈচিত্র্যময়। তবে অদূরদর্শী নানা কর্মকাণ্ডে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। স্বাদ, পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্বের বিবেচনায় এসব ফল সংরক্ষণে উদ্যোগ নিলে একদিকে ভবিষ্যৎ প্রজন্ম পাবে দেশীয় ফলের স্বাদ, অন্যদিকে মিটবে বন্যপ্রাণীর খাদ্য চাহিদাও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঋতু বৈচিত্র্যে বাংলার ফল নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ক্রমবর্ধমান দূষণ, খাদ্য নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির খোঁজে শহরের নাগরিকরাও বাসস্থানের ছোট ছোট পরিসরে সবুজের আয়োজন করছেন। ঢাকার বাড়িধারা ডিওএইচএস আবাসিক এলাকাতেও এমন অনেক ছাদ কৃষি উদ্যোগ রয়েছে।
তেমনই এক সফল উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বারিধারা ডিওএইচএস এর 5তলা ভবনের ছাদে 2600 বর্গফুট আয়তন জুড়ে কাকলি চৌধুরী গড়ে তুলেছেন একটি পরিপূর্ণ ছাদ কৃষি। এর সূচনা হয়েছিল 28 বছর আগে তার শাশুড়ি মনিকা বড়ুয়ার হাতে। বর্তমানে পরিকল্পনা ও পরিচর্যায় এটি আরো বিস্তৃত হয়েছে। আমার তো ছোটকাল থেকে খুব আগ্রহ, মানে গাছগাছালির প্রতি, ফুল গাছ, তারপরে ফল ফলাদি গাছের। তারপরে যখন শ্বশুর বাড়িতে এসেও দেখছি যে এখানেও দেখি যে আমার শ্বশুর শাশুড়ি খুব গাছের মানে যত্ন আত্মি করে, হ্যাঁ গাছ নিয়েই থাকে, সারাদিন পরে থাকে, তখন আমারও খুব ভালো লাগতো। আমার আবার ফুল গাছ এত ছিল না, আমার সব ফলের গাছ ছিল। আচ্ছা, তারপর তো যখন বউয়ের ইচ্ছা, সে অর্ধেক ফুল বাগান করবে, অর্ধেক ফল বাগান করবে। আচ্ছা, বিচিত্র গাছগাছালির মাঝে ভিন্নতা এসছে পার্বত্য এলাকার কিছু গাছগাছালি। এটা হচ্ছে বিউটি বেগুন। বিউটি বেগুন, আচ্ছা। এটাকে আপনার একটু সিদ্ধ করে মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে ভর্তা করে, ধনিয়া পাতা, খুব টেস্টি হয়। পাহাড়িয়া। এই উদ্যোক্তার চাওয়া শহরের প্রতিটি বাড়ি সবুজে ঢেকে যাক, তাতে শহর হয়ে উঠবে আরো নিরাপদ, সুন্দর এবং প্রকৃতি বান্ধব। বিশেষ করে ঢাকার মানুষেরা কিন্তু একটু জায়গা পেলেও বারান্দার মধ্যে একটু জায়গা নিয়েও কিন্তু বাগান করে, ছোটখাটো করে, মরিচ লাগাচ্ছে, ফুল গাছ লাগাচ্ছে। এই ছাদ কৃষিটি পরম্পরা, শাশুড়ি থেকে বৌমার হাতে, এবং বৌমার হাতে এসে এটার প্রসারতা, এটার ব্যাপ্তিটা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, তাদেরটি অনুসরণ করে আশেপাশের আরও অনেক ছাদ কৃষি প্রসারিত হচ্ছে, যেটি চাচ্ছি আমরা শহরে নগরে যারা যেখানে জমি পতিত ফেলে না রেখে একটি গাছ লাগান, ফসল আসবে, আপনাকে রাখবে অনেকটাই মানসিকভাবে প্রশান্তি। ঢাকার বারিধারা ডিওএইচএস এর মনিকা বড়ুয়া এবং কাকলি চৌধুরীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চাঁদলাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়, মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গল টেস্টের দ্বিতীয় দিনে 9 উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দিন শেষে টাইগারদের সংগ্রহ 484 রান। মাত্র 10 রানের জন্য সেঞ্চুরি করা হয়নি লিটন দাসের। বৃষ্টি বিঘ্নিত শেষ সেশনে 26 রানের ব্যবধানে সফরকারীদের 5 উইকেট তুলে নেন লঙ্কান বোলাররা। আদিল আহমেদ শানের রিপোর্ট। শেষ সেশনে 5 উইকেট হারালেও প্রথম দিনের মতো গল টেস্টের দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 484 রানের বড় সংগ্রহ নিয়েই দিন শেষ করেছে টাইগাররা। 1 উইকেট হাতে নিয়ে বাংলাদেশের তৃতীয় দিন শুরু করবেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদিন মুশফিক শান্তর পার্টনারশিপটা বেশি বড় হয়নি। 148 রানে অধিনায়ক শান্ত থামলে 264 রানে ভাঙে চতুর্থ উইকেট জুটি। 4 উইকেটে 283 রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনটা নিজেদের মতো কাটান মুশফিক ও 5-এ ব্যাট করতে নামা লিটন দাস। বাজে সময় পার করে 3 সংস্করণে 26 ইনিংস পর 50-র দেখা পান তিনি। সপ্তমবারের মতো 150 পেরোনো ইনিংস খেলেছেন অভিজ্ঞ কিপার ব্যাটার মুশফিকুর। মাঝে বৃষ্টিতে 2.5 ঘন্টা পর মাঠে নেমে স্কোর বড় করা হয়নি মুশির। 9 বাউন্ডারিতে 163 রানে ফেরেন আসিতা ফের্নান্দোর বলে। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা লিটন দাস অভিষেক হওয়া লঙ্কান স্পিনার থারিন্দু রত্নানায়কের শিকার হওয়ার আগে 1, 6 ও 11 বাউন্ডারিতে খেলেন 90 রানের ইনিংস। শেষ দিকে লঙ্কান বোলাররা 11 রানে জাকের তাইজুল ও নাইম হাসানকে ফিরিয়ে চাপে রাখলেও বাংলাদেশের শেষ উইকেট ধরে রাখেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। গল টেস্টের শেষ সেশনে বাজে শট খেলে উইকেট বিলিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা, জানিয়েছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। টেস্ট জয়ের পরিকল্পনায় বাংলাদেশের তৃতীয় দিন প্রতিটা সেশন নিজেদের করতে চায়। কারণ আমাদের প্রতিটা সেশন আমাদের ভালো খেলতে হবে। আমরা হয়তো এখানে 6টা সেশন হয়েছে, হয়তো আমরা ফার্স্ট সেশনটা প্রথম সেশন আমরা ভালো খেলিনি, আজকে লাস্ট সেশনটা ভালো খেলিনি। সো আপনাকে আসলে প্রতিটা সেশনে আপনাকে জিততে হবে। তো আমরা চেষ্টা করবো প্রতিটা সেশনে যেন আমরা ম্যাচ কন্ট্রোল করতে পারি এবং সেখান থেকে সেশন বাই সেশন আমরা জিততে পারি। দেখুন না, প্ল্যানিং এর কথা তো আমি আপনাদের বলতে পারবো না আসলে আমাদের কি প্ল্যান আমরা করবো না করবো। তো আমাদের মনে হয় যে আমরা টেস্ট ম্যাচ জেতার জন্য যেরকম পরিকল্পনা করা দরকার আমরা সেভাবেই আগাচ্ছি। এবারে বিরতির পর থাকছে
বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জের হাওড়াঞ্চল, যেখানে শুধু পানি আর প্রকৃতি নয়, লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য অষ্টগ্রামের পনির। 400 বছরের বেশি সময় আগে এই অষ্টগ্রামে জন্ম নেয় এক বিশেষ দুগ্ধজাত খাবার। সময়ের সাথে পাল্লা দিয়ে স্থান করে নিয়েছে দেশ জুড়ে, আর এবার জিআই সনদ পেয়ে পণ্যের স্বীকৃতি মিলেছে। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় 2020 সাল থেকে বৃক্ষরোপণ করে আসছে শরীয়তপুর জেলা পরিষদ। এরই মধ্যে বৃক্ষশূন্য সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আঙিনা ও সামাজিক প্রতিষ্ঠানে 40,000-এর বেশি পরিবেশ সহায়ক বৃক্ষরোপণ করা হয়েছে। এবারও জেলা জুড়ে সবুজায়নের কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে হামলায় যুক্ত হওয়ার ব্যাপারে এখনও যুক্তরাষ্ট্রের অবস্থান অস্পষ্ট। চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরান মানবে না বলে খামেনির হুঁশিয়ারি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। জামাত এনসিপি পক্ষে মত দিল, বিপক্ষে বিএনপি। দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। বৈচিত্র্যময় 6 ঋতুতে বিভিন্ন ধরনের ফলের দেখা মেলে বাংলায়। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণের তাগিদ। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে 9 উইকেট হারিয়েও 484 রান নিয়ে চালকের আসনে বাংলাদেশ। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত লিটন দাস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।